আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতি ব্যবহার করে কোনো বিভব প্রতিবন্ধকে বাম দিক থেকে আপতিত চিরায়তভাবে উচ্চ শক্তি সম্পন্ন কণা বা তরঙ্গগুচ্ছের নির্গমন সহগ নির্ণয় করতেছিলাম। তো আমরা পার্ট 1-এ 6, 7, 8 এবং 9 নং সমীকরণ পর্যন্ত গিয়েছিলাম। তো এখানে আমি সংক্ষিপ্ত একটু বর্ণনা দিয়ে তারপর থেকে শুরু করব। তো এই লেকচারটা অবশ্যই পার্ট 1-এর যে লেকচারটা আছে সেটা দেখার পর এটা দেখতে হবে। তো এখানে আমরা চিত্রটা যদি খেয়াল করি, তো এখানে 1 এবং 3 নং অঞ্চলের মধ্যে যেহেতু এনার্জিটা বেশি এবং বিভবটা কম, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কণা সহজেই দেখব যে চলাচল করতে পারতেছে। একটা কণা তরঙ্গ আকারে চলে, তো সেই তরঙ্গটা খুব সুন্দরভাবে তার ওয়েভ বা ঢেউ আকার নিয়ে সে এই অঞ্চল এবং এই অঞ্চলের মধ্যে চলাফেরা করতে পারবে। এখন 2 নম্বর অঞ্চলে যেখানে ভি অফ এক্স অর্থাৎ বিভব বেশি এবং এনার্জি লেভেলটা কম, তো সেখানে কণার শক্তি কম, তাই সে এই অঞ্চলে আটকে পড়ার কথা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম অনুযায়ী যে কণাটা এই 2 নম্বর অঞ্চলে আসে সেই কণাটা টানেলিং সৃষ্টি করে, মানে বিভবের মধ্যে দিয়ে সে যেতে পারে। এখানে যে বিভবটা বেশি হওয়ার কারণে তার শক্তিটা বেশি হয় এবং এনার্জিটা কম হওয়ার কারণে সে এই বিভব বাধাটা পার হতে পারে না। এটা হচ্ছে ক্লাসিক্যালি ক্ষেত্রে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে সে একটা টানেলিং সৃষ্টি করে। তো টানেলিং সৃষ্টি করার মাধ্যমে সে এই বিভব বাধাটা পার হতে পারে। আর এই ক্ষেত্রে কণাটা ক্রমাগত এই বিভবকে আঘাত করতে থাকবে বা ধাক্কা দিতে থাকবে। তো সেই ক্ষেত্রে তার যে তরঙ্গটা বা ঢেউ আকৃতির যে বিস্তারটা সেটা থাকবে না, তো সেখানে এটা কুঁচকে যাবে বা সোজা আকৃতির হবে। আবার যখন এই বিভব বাধাটা পার হয়ে যাবে তখন সে আবার আগের রূপটা ফিরে পাবে, অর্থাৎ তরঙ্গ আকৃতিটা ফিরে পাবে। তো এখানে আমরা এই চিত্রটা দেখে কি বলতে পারি যে ডব্লিউকেবি পদ্ধতিতে তরঙ্গ ফাংশন সাই অফ এক্সকে দুইভাবে প্রকাশ করা হয়। যখন এনার্জি বেশি থাকে এবং ভি অফ এক্স অর্থাৎ বিভব কম থাকে, অর্থাৎ কণা যেখানে মুক্তভাবে চলতে পারে সেখানে তরঙ্গ ফাংশন সাইন বা কোসাইন বা সাইনোসয়েডাল ওয়েভ আকারে থাকে। আর যখন এনার্জিটা কমে যায় এবং বিভব ভি অফ এক্সটা বেড়ে যায়, অর্থাৎ যেখানে কণা টানেলিং করে, তো সেখানে তরঙ্গ ফাংশন এক্সপোনেনশিয়ালি আকারে হয় বা এক্সপোনেনশিয়াল আকারে হ্রাস পেতে থাকে। এই যে এই অঞ্চলের মধ্যে সে এক্সপোনেনশিয়াল আকারে হ্রাস পেতে থাকে। তো এখানে এক্সের মানটা এর তুলনায় কম হতে হলে আমরা 1 নম্বর অঞ্চলে থাকতে পারবো। আর 1 নম্বর অঞ্চলে যেহেতু সাইন বা কোসাইন আকারের এই সাইনোসয়েডাল ওয়েভ দেখা যায়, তো সেক্ষেত্রে কণাটা এখানে মুক্তভাবে চলাচল করতে পারে। এর ফলে যে আমরা তরঙ্গ ফাংশন পাই সাই 1, হ্যাঁ, তো সেই তরঙ্গ ফাংশনটা হচ্ছে এই যে 1 নং সমীকরণের মধ্যে আমরা দেখছিলাম যে সাই 1x = a ডিভাইডেড বাই √k এক্সপোনেনশিয়াল। এই সম্পূর্ণ মানটা হচ্ছে 1 নং অঞ্চলের জন্য। এবং এখানে দেখব যে সাই 2 অফ এক্স, এটা হচ্ছে এই তরঙ্গ ফাংশনটা হচ্ছে 2 নম্বর অঞ্চলের ক্ষেত্রে। আর 2 নম্বর অঞ্চলের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি সে হ্রাস পেতে থাকে, আর যখন বিভব বাধাটা পার হতে যাবে তখন সে আবার গ্রোথ করে। তো সেক্ষেত্রে আমরা যে তরঙ্গ সমীকরণটা দেখতে পাই সেটা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়ালি হ্রাসকৃত, এই যে মাইনাস দ্বারা বোঝায় সে এক্সপোনেনশিয়ালি হ্রাসপ্রাপ্ত হচ্ছে। আর এখানে পজিটিভ দ্বারা বোঝায় যখন সে বিভব বাধাটা অর্থাৎ 2 নম্বর অঞ্চলটা ত্যাগ করবে, তো সেই ক্ষেত্রে সে এক্সপোনেনশিয়াল আবার গ্রোথ করতে থাকবে এবং আবার আগের তরঙ্গটা ফিরে পাবে এবং তার যে তরঙ্গ দশা সেটা আবার ওঠানামা করতে পারবে সুন্দরভাবে। এখানে সাই 3 অফ এক্স দ্বারা বোঝায় হচ্ছে যে তরঙ্গটা আবার তার আগের দশায় ফিরে আসবে। তো সেক্ষেত্রে আমরা যে সমীকরণটা পাই সেই সমীকরণটা হচ্ছে এই যে 3 নং সমীকরণটা। আর এখানে এ বি সি ডি এফ জি এগুলো হচ্ছে এক একটা কনস্ট্যান্ট মান বা ধ্রুবক। তো এই কনস্ট্যান্ট মানগুলোর মধ্যে আমরা সি এবং ডি এর মানটা বের করেছিলাম গত লেকচারে। এই যে সি এবং ডি এর মানটা বের করেছি। এখন সি এবং ডি এর মানটা কীভাবে বের করছি? আমরা সম্পর্ক সূত্র প্রয়োগ করে। এখানে আমরা খেয়াল করলে দেখব যে 4টা সম্পর্ক সূত্র রয়েছে। তো প্রথম 4 নং সমীকরণের যে 2টা সম্পর্ক সূত্র আছে, এই সম্পর্ক সূত্র ব্যবহার করে আমরা এই চিত্রের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চলের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা তৈরি করতে পারি। কারণ হচ্ছে ক্লাসিক্যালি যেহেতু সে এই অঞ্চলে যেতে পারে না, তো কোয়ান্টাম মেকানিক্সের টানেলিং সৃষ্টির মাধ্যমে যেতে পারে এবং টানেলিং সৃষ্টি করার জন্য আমাদেরকে একটা সম্পর্ক সূত্র প্রয়োগ করতে হয়। এখন এই যে এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনের মতো। আমরা জানি যে বাউন্ডারি কন্ডিশনের শর্ত হচ্ছে সাই 1। যদি আমরা এই দুইটার মধ্যে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে সাই 1 সমান সাই 2 হয়। আবার এই সাই 1 এবং সাই 2 এর যে ডিফারেন্সিয়েট অর্থাৎ ডি সাই 1 ডিভাইডেড বাই ডি এক্স এবং ডি সাই 2 বাই ডি এক্স এটাও সমান হতে হয়। যখন এই দুইটা সমান হয় সেক্ষেত্রে আমরা এক্স = এ বিন্দুতে এই দুইটা সমান হয় তখন আমরা একটা মান পাবো। তো সেই মান ব্যবহার করে মূলত আমরা সি এবং ডি এর মানটা বের করতে পারবো। কিন্তু এখানে আমরা একটা সম্পর্ক সূত্র অ্যাপ্লাই করে আর এত ঝামেলা করতে হবে না যে সাই
ψ1 সমান ψ2 করে সমাধান বের করে d ψ1/dx এটাও বের করে সমাধান করে আমাদের আনসারটা বের করতে হবে না। সরাসরি সম্পর্ক সূত্রটা যদি প্রয়োগ করে দেই তাহলে আমরা সহজেই এই মানটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু 1 এবং 2 অঞ্চলের মধ্যে সম্পর্ক স্থাপন করব, তো সেক্ষেত্রে 4 নং সমীকরণে যে দুইটা সম্পর্ক সূত্র আছে সেটা আমরা প্রয়োগ করেছিলাম এবং প্রয়োগ করে c এবং d এর মানটা বের করেছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে 2 এবং 3 নাম্বার অঞ্চলের মধ্যে সম্পর্ক সূত্র প্রয়োগ করব এবং সম্পর্ক সূত্র প্রয়োগ করে এখান থেকে আমরা একটা মান বের করব। তো এখন আমরা এই 9 নং সমীকরণের পর থেকে শুরু করব। কণাটি যখন এই বিভব বাধার ভিতরে প্রবেশ করে তো সেক্ষেত্রে কিছু অংশ এটার ভিতরে প্রবেশ করে এবং কিছু অংশ প্রতিফলিত হয় এবং তারপর যখন এই 2 নাম্বার অঞ্চল থেকে 3 নাম্বার অঞ্চলে যায় তো সে সরাসরি যেতে পারে এবং এখানে কোনো প্রতিফলিত হয় না, সরাসরি নির্গমন ঘটে। এখন দ্বিতীয় অঞ্চলে তরঙ্গ অপেক্ষক তৃতীয় অঞ্চলের তরঙ্গ অপেক্ষককে পরিণত হলে অর্থাৎ ψ2 সমান হচ্ছে ψ3 হলে তো ψ2 এর মানটার মধ্যে আমরা সম্পর্ক সূত্র অ্যাপ্লাই করব, তখন সেটা ψ3 এর সমান হয়ে যাবে। তো এখানে খেয়াল করলে দেখব যে ψ3 এর মানটা হচ্ছে f/√k exponential i xpk of x dx plus g/√k exponential - i xpk of x dx। তো এই অংশটুকু সমান হবে কখন? যখন আমরা এই 2 নাম্বার সমীকরণের মধ্যে সম্পর্ক সূত্রটা অ্যাপ্লাই করব। তো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি আর এই মানটা কিভাবে আসছে অবশ্যই আমি দেখাবো। তো এখানে প্রশ্ন আনসারের মধ্যে লেখার দরকার নাই, আমি আলাদাভাবে একটু দেখাই দিব। তো এই মানটা কিভাবে আসছে, কিন্তু এই মানটার পরে কার সমান হবে? ψ3 of x এর সমান হবে। তো f/√k exponential i bx k of x dx plus g/√k exponential - i bx k of x dx। এটা হচ্ছে 3 নাম্বার যে সমীকরণটা আছে ψ3 এর মান, আর ψ2টা ψ3তে পরিণত হলে এরকম হয়। এখন এটা কিভাবে হলো সেটা এখন আমরা অন্য একটা পেজে দেখব। তো প্রথমে আমরা ψ2 এর মানটা তুলে নেব। তো 2 নং সমীকরণ থেকে ψ2 এর মানটা তুলে নিলাম আর এখানে আমরা সম্পর্ক সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে খেয়াল করলে দেখব প্রথমে আমরা এটা সম্পর্ক সূত্রের উপযোগী করে তুলি। তো এখানে আমরা যদি খেয়াল করি যে x = a বিন্দুর জন্য আমরা একটা সম্পর্ক সূত্র পাই, x = b বিন্দুর জন্য আমরা আরেকটা সম্পর্ক সূত্র পাই। তো x = a বিন্দুর জন্য অর্থাৎ এই টার্নিং পয়েন্টের ক্ষেত্রে যে বাধাটা আছে সেই বাধার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে 4 নং সমীকরণের এই দুইটা সূত্র। আর এই দুইটা সূত্র আমরা কি করলাম? c এবং d নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। এখন আমরা 5 নং সমীকরণের সম্পর্ক সূত্রটা অ্যাপ্লাই করে x = b বিন্দুর জন্য অর্থাৎ এই বাধার জন্য একটা সমীকরণটা সমাধান করে একটা মান পাবো। এর পরিবর্তে যদি আমরা b বসাই তাহলে কি হবে? c/√k exponential, এটা ক্যাপিটাল K, exponential - bx k of x dx। এখন এখানে কেন b দিলাম? কারণ হচ্ছে আমরা দ্বিতীয় অঞ্চল থেকে তৃতীয় অঞ্চলের দিকে যাব। তো দ্বিতীয় অঞ্চল থেকে তৃতীয় অঞ্চলে গেলে x = b এর বাধাটাই আছে, প্লাস d/√k exponential xb k of x dx। তো এবার আমরা একটা মাইনাস কমন নিব। তো মাইনাস কমন নেওয়ার পূর্বে এখানে খেয়াল করি আমরা এই লিমিটটা চেঞ্জ করে দিব, অর্থাৎ বিটা হায়ার লিমিটে রাখবো এবং এক্সটা লোয়ার লিমিটে রাখবো। তো এরকম যদি লিমিট চেঞ্জ করি তাহলে একটা এক্সট্রা মাইনাস আসে, আমরা সবাই জানি। তো c/√k exponential, তো যেহেতু একটা এক্সট্রা মাইনাস আসবে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এখানে কি হবে? বিটা হায়ার লিমিটে চলে যাবে, এক্সট্রা লোয়ার লিমিটে চলে আসবে, k of x dx প্লাস d/√k। সেমভাবে এখানেও যদি আমরা লিমিটটা চেঞ্জ করি তাহলে বিটা উপরে চলে যাবে এবং এক্সটা নিচে চলে আসবে আর সাথে একটা মাইনাস বসবে, k of x dx। এবার একটা মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে? এখানে যেহেতু এটা প্লাসের মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, c/√k exponential xb k of x dx। সেমভাবে এখানে প্লাসে মাইনাসে অর্থাৎ মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, d/√k exponential xb k of x dx। তো এখানে আমরা সম্পর্ক সূত্রটা একটু ঠিক করে নেই, এই বিটা হায়ার লিমিটে হবে, এক্সটা লোয়ার লিমিটে হবে। এই সাইডে কি হবে? এই সাইডে হবে এক্সটা হায়ার লিমিটে, বিটা লোয়ার লিমিটে, একটু উল্টা লিখছি আর কি। এখানেও সম্পর্ক সূত্রটা একটু ঠিক করে নেই, এই যে এখানে বি হবে উপরে এবং এই এক্সটা হবে নিচে,
আর এখানে এক্সটা হবে উপরে, বিটা হবে নিচে। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করলে কি হবে, মাইনাস, তো এই যে -1 ডিভাইডেড বাই √k, এখানে 1 ডিভাইডেড বাই √k এক্সপোনেনশিয়াল xb k dx। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই অংশটুকু লিখতে পারবো 1 ডিভাইডেড বাই √k সাইন, যেহেতু আগের থেকে একটা c আছে তাহলে c ডিভাইডেড বাই √k সাইন bx k dx মাইনাস পাই ডিভাইডেড বাই 4। সেমভাবে এখানেও যদি আমরা সম্পর্ক সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে 1 ডিভাইডেড বাই √k এক্সপোনেনশিয়াল, এই যে 1 ডিভাইডেড বাই √k এক্সপোনেনশিয়াল, তারপর হচ্ছে মাইনাস bx k dx, এই যে k dx। তো তারপর হচ্ছে এটার পরিবর্তে আমরা 2 ডিভাইডেড বাই √k লিখতে পারবো, d তো আগেই ছিল, তো 2 ডিভাইডেড বাই √k, তো dটা রাখলাম √k, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে লিমিটটা বসাবো bx k dx মাইনাস পাই বাই 4। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করি, এখানে আমরা যে প্রথম অঞ্চলটা লিখছিলাম এটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড অঞ্চল এবং দ্বিতীয় অঞ্চলটা হচ্ছে ক্লাসিক্যালি নিষিদ্ধ অঞ্চল। তো ক্লাসিক্যালি নিষিদ্ধ অঞ্চলের ক্ষেত্রে আমরা তরঙ্গ ফাংশন দেখব যে e⁻ k dx। হ্যাঁ, যদি আমরা একটা অঞ্চল ধরে নিই x = a থেকে x = b, তাহলে a থেকে b অঞ্চলের ভিতরে এটা নিষিদ্ধ অঞ্চল, সেখানে এক্সপোনেনশিয়ালি কী করে তরঙ্গটা হ্রাসপ্রাপ্ত হয় তো বা ক্ষয়প্রাপ্ত হয়। তো প্রথম অঞ্চলে তরঙ্গ ফাংশনটি অসীমভাবে দোলন করে e⁻i থিটা এভাবে দোলন প্রাপ্ত হয়, আর দ্বিতীয় অঞ্চলের ক্ষেত্রে e⁻ θ এভাবে সে ক্ষয়প্রাপ্ত হয় এই তরঙ্গটা। তো তরঙ্গটা সাইনোসয়েডাল ওয়েভে যদি যায় তো সেক্ষেত্রে এইভাবে এখানে e⁻i θ উঠানামা করবে তরঙ্গটা, কিন্তু যখন এখানে যাবে তখন তরঙ্গটা কি হয়ে যাবে, কুঁচকে যাবে বা সোজা বা সরলাকৃতির হবে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে e⁻ θ এভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে তরঙ্গটার সেই লেভেলের যে দশাটা ছিল সেই দশাটা আর থাকবে না, তো সে এরকম হয়ে যাবে, এক্সপোনেনশিয়ালি এভাবে হ্রাসপ্রাপ্ত বা ক্ষয়প্রাপ্ত হয়। আর যখন সে দ্বিতীয় অঞ্চল থেকে তৃতীয় অঞ্চলে যাবে সেক্ষেত্রে তরঙ্গটা আবার গ্রো করবে, অর্থাৎ প্রথমে সে মুক্তভাবে চলাচল করতে পারে, আর বাধার ভিতরে গেলে সে ক্ষয়প্রাপ্ত হয়, আবার বাধার বাইরে চলে আসলে অর্থাৎ অ্যালাউড অঞ্চলে আবার চলে আসলে সেখানে সে আবার কি করে তরঙ্গ আকৃতি লাভ করে। যদিও এখানে যে তরঙ্গটা ছিল যেভাবে ওঠানামা করতো এটা আরও স্লো হয়ে যায়, কারণ এখানে যে তরঙ্গটা ছিল সেটা আপতিত হওয়ার পর কিছু অংশ প্রতিফলিত হয় এবং কিছু অংশ হচ্ছে ট্রান্সমিট হয়। তো প্রতিফলিত হওয়ার কারণে এখানে তরঙ্গটা আরও দুর্বল বা স্লো হয়ে যায়, তার যে উঠানামাটা সেটা কমে যায়। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই সমীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে যে মানটা লিখতে পারি c ডিভাইডেড বাই √k। তো যেহেতু সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে a এবং b এর নিষিদ্ধ অঞ্চলের ভিতরে, a b নিষিদ্ধ অঞ্চলের ভিতরে, তাহলে আমরা এই মানটা সাথে অ্যাড করব e ইনভার্স ab k dx। তারপর হচ্ছে সাইন bx k dx মাইনাস পাই ডিভাইডেড বাই 4। আবার যখন তরঙ্গটা নিষিদ্ধ অঞ্চল থেকে অ্যালাউড অঞ্চলে যায় তো সেক্ষেত্রে তরঙ্গটা গ্রো করে, তো এখানে আমরা লিখতে পারি e⁻ ab k dx ইন্টিগ্রেশন। তারপর বাকি মানটা লিখব 2d ডিভাইডেড বাই √k bx k dx মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তো এই যে এই সম্পূর্ণ মানটাকে আমরা থিটা হিসেবে ধরবো, তো থিটা হিসেবে ধরলে এখানে হবে মাইনাস c ডিভাইডেড বাই √k। তো এই সম্পূর্ণ মানের ক্ষেত্রে দেখব e ইনভার্স ab k dx। হ্যাঁ, তো ইনভার্স থাকলে আমরা কি করতে পারি, এটা 1 ডিভাইডেড বাই, আমরা জানি 5 ইনভার্স 2 থাকলে 1 ডিভাইডেড 5 স্কোয়ার লিখতে পারি। তো e ইনভার্স আছে তার মানে এটা আমরা নিচে লিখতে পারবো e⁻, ইনভার্সটা চলে যাবে ab k dx এভাবে লিখতে পারবো। ইনভার্সের কারণে এটা নিচে চলে আসছে ভাগের নিচে, সাইন bx k dx মাইনাস পাই ডিভাইডেড বাই 4। আবার এখানে এটা ঠিক থাকবে e⁻ ab k dx 2d বাই √k bx k dx মাইনাস পাই বাই 4। হ্যাঁ, তো এই যে এই অংশটুকুর পরিবর্তে আমরা যদি থিটা লিখি তাহলে হবে মাইনাস
তো এই মাইনাসটা এটার সাথেও আছে, এই মাইনাসটা এই যে এই অংশটুকুর সাথেও আছে। তাহলে মাইনাস সি ডিভাইডেড বাই রুট কে থিটা, এটার পরিবর্তে থিটা লিখলাম, আর সাইন বি এক্স কে ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস, ও মাইনাস পাই বাই 4টা তো দিলাম না, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, এটার পরিবর্তে থিটা দলে 2d থিটা 2d, আর এটা উপরে আছে থিটা ডিভাইডেড বাই রুট কে, আর হচ্ছে বি এক্স কে ডিএক্স মাইনাস পাই বাই 4। এই যে এই মানটাই আমরা এখানে লিখছি। এই যে মাইনাস সি বাই থিটা রুট কে বা রুট কে থিটা, তারপর সাইন বি এক্স কে ডিএক্স মাইনাস পাই বাই 4, তারপর হচ্ছে প্লাস 2d থিটা ডিভাইডেড বাই রুট কে কস 2d থিটা বাই রুট কে কস বি এক্স কে ডিএক্স মাইনাস পাই বাই 4। তো এই যে কসটা কিন্তু আমরা এখানে লিখতে ভুলে গেছি, তো এই কসটা তো দিয়ে দিতে হবে, কে কস, এখানেও কি হবে কস। তো আশা করি আমরা এই অংশটুকু কোত্থেকে আসছে বুঝতে পারছি। তো এতক্ষণ আমরা যে অংশটুকু করলাম, এই যে এই লাইনগুলা স্কিপ করার পর সরাসরি এই লাইনটা দিয়ে দিছে বইয়ের মধ্যে। তো আমরা বইয়ের মতো করে যদি লিখতে চাই কোনো সমস্যা নাই, তো এই লাইনটা লিখতে পারবো, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এতক্ষণ এই অংশটুকু করে দেখালাম। তো এখানে থিটার মানটা কত ছিল, এখানে থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, যে কথা এক্সপোনেনশিয়াল আকারে লেখা একই কথা, শুধু এক্সপোনেনশিয়াল লিখলে কি হয় সাথে লিখতে পারি। তো এ বি কে ডিএক্স। এখন আমরা এই অংশটুকুকে একটু সমাধান করব। তো এবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব এখানে, যে সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এবং কস এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করব কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই যে এখানে সাইন, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, সাইন এ মাইনাস বি, তো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তো মাইনাস সি ডিভাইডেড বাই থিটা রুট কে, তো সাইন এ মানে হচ্ছে এই অংশটুকু বি এক্স কে ডিএক্স, সাইন এ কস বি, বি হচ্ছে পাই বাই 4, মাইনাস কস এ বি এক্স কে ডিএক্স, সাইন বি, বি মানে হচ্ছে পাই বাই 4, তারপর প্লাস 2d থিটা ডিভাইডেড বাই রুট কে কস, আর এখানে কস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কস এ মানে হচ্ছে বি এক্স কে ডিএক্স, কস এ কস পাই বাই 4 কস বি, তারপর প্লাস সাইন এ মানে হচ্ছে বি এক্স কে ডিএক্স, সাইন এ সাইন বি পাই বাই 4। তো এই অংশটুকুর মধ্যে শুধু সূত্রটা অ্যাপ্লাই করলাম, ইকুয়াল টু সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এই যে ডান পক্ষটা এফ বাই রুট কে, তো 1 ডিভাইডেড বাই রুট কে এখানে রাখলাম, তারপর এফ, এখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এবং ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো এই দুটা সূত্র এখানে অ্যাপ্লাই করব। এই যে এক্সপোনেনশিয়াল যে কথা ই টু দি পাওয়ার একই কথা, এখানে যেহেতু মাইনাস নাই, তো শুধুমাত্র ই টু দি পাওয়ার আই, এই সম্পূর্ণটা থিটা, তো ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কী হবে কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে আমরা লিখতে পারি কস থিটা মানে হচ্ছে এক্স বি কে অফ এক্স ডিএক্স, বি এক্স কে অফ এক্স ডিএক্স, কস থিটা প্লাস আই সাইন থিটা মানে হচ্ছে বি এক্স কে অফ এক্স ডিএক্স। তারপর হচ্ছে প্লাস, যেহেতু 1 ডিভাইডেড বাই রুট কে এখানে কমন নিয়ে নিছি, তো এখানে জি থাকবে, তো জি, আবার এখানে কি হবে এক্সপোনেনশিয়াল মাইনাস আই থিটা, তো এক্সপোনেনশিয়াল মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা, তাহলে হবে কস থিটা হচ্ছে বি এক্স
কে অফ এক্স ডিএক্স, এই যেটা থিটা, মাইনাস আই সাইন থিটা হচ্ছে বি এক্স কে অফ এক্স ডিএক্স। তো এখানে আমরা লাইনটা একটু শর্ট করব, যে cos π/4 মান হচ্ছে 1/√2। হ্যাঁ, তো আমরা একটু এখানে দেখাই যে c/θ √k, তারপর হচ্ছে সাইনের মানটা, তারপর হচ্ছে cos π/4, তো সাইনের একটা মান আছে, π/4 এর মান 1/√2, তারপর হচ্ছে মাইনাস কজের একটা মান আছে এখানে, তারপর সাইন π/4 এর মান 1/√2। হ্যাঁ, তো প্লাস আবার 2d/√k একটা মান আছে, আচ্ছা যাই হোক, তো তারপর হচ্ছে cos একটা মান আছে, তারপর হচ্ছে cos π/4 এর মান আবার 1/√2, এটা আমি বোঝানোর জন্য বলতেছি, প্লাস সাইন আবার আরেকটা মান আছে, তারপর হচ্ছে সাইন π/4 এর মানও আবার 1/√2। হ্যাঁ, তো এবার আমরা কি করব, মাইনাস c থিটা √k এটা থাকলো, আর 1/√2 এখানেও আছে, 1/√2 এখানেও আছে, তো 1/√2 যদি কমন নেই তাহলে থাকবে 1/√2 সাইনের যে মানটা মাইনাস কজের যে মানটা। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 2d/√k, এখানেও আমরা কি করব, এই 1/√2 এখানেও আছে, 1/√2 এখানেও আছে, 1/√2 যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে কজের মানটা, তারপর হচ্ছে সাইনের মানটা। আবার এখানে খেয়াল করলে দেখবো যে এই 1/√2 এখানেও আছে, 1/√2 এখানেও আছে, তাহলে দুইটার থেকেও যদি আমরা কমন নিই তাহলে 1/√2 আর এই মাইনাস c/θ √k। হ্যাঁ, তারপর এই সাইনের মানটা থাকবে, কজের মানটা থাকবে, প্লাস 2d/√k যে মানটা ছিল এটা থাকবে, আর এখানে থাকবে কজের মানটা আর হচ্ছে সাইনের মানটা। তো আমরা সরাসরি এই 1/√2টাকে সামনে নিয়ে আসব। তো এই লাইনটার ক্ষেত্রে আমরা একটু শর্টকাট করব, তো মাইনাস c/θ √k থাকলো, c/θ √k, আর 1/√2 এই সম্পূর্ণ মান থেকে নিয়ে আসবো 1/√2। হ্যাঁ, তো এটা রুট, তার মানে √2কেও লিখতে পারি, তো এইখানে একসাথে লিখে ফেলি, তো দেওয়ার দরকার নেই, c/θ √2k। তারপর হচ্ছে কি থাকবে, এখানে সাইনের মানটা থাকবে আর কজের মানটা থাকবে, তো সাইন bx/k dx থাকবে মাইনাস কস bx/k dx থাকবে, তারপর হচ্ছে প্লাস 2d/√k, আর এখানে কি থাকবে, এই যে কজের মানটা থাকবে আর সাইনের মানটা থাকবে, cos bx/k dx প্লাস সাইন bx/k dx। তারপর হচ্ছে এটা হচ্ছে বাম পক্ষটা লিখলাম, ডান পক্ষটা কি হবে 1/√k, এফটা এটার সাথেও আছে, এফটা এটার সাথেও আছে, তো f cos bx/k of x dx প্লাস f i sin bx/k of x dx, এই কে এর সাথে এক্সটা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, একই বোঝায়, প্লাস এই জিটা এটার সাথেও আছে, এই জিটা এটার সাথেও আছে, তো এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই যেহেতু আমরা একসাথে করে ফেলতেছি, প্লাস জি cos bx/k dx মাইনাস আবার জি এটার সাথে হলো জি আই সাইন bx/k of x dx, এই মানটা লিখি না, 1/√k ছিল, 1/√kটা লিখতে ভুলে গেছি। তো এবার একটু খেয়াল করি, এখানে 1/√2কে আর হচ্ছে ডান সাইডে আছে 1/√k, তো এই 1/√2কে যদি ডান সাইডে নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে, তো গুণ হয়ে গেলে কি হবে 1/√2k, আর এই সাইডে আছে 1/√k, যদি এটা ডান সাইডে যায় তাহলে গুণ হয়ে যাবে 2√k এবং √k কাটা গেলে শুধু থাকবে √2, তো এখানে আমরা পাবো হচ্ছে √2 আর বাকিটা কাটা যাবে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস c/θ থাকবে। তো এখানে আমি একটু ঠিক করে নিই, তো এই জায়গার মধ্যে 2d/√k, আমরা √k কিন্তু এখানে সামনে কমন নিয়ে তারপর একটা সমাধান করছিলাম, √kটা এই যে √2k হয়ে গেছিলো, তো এই যে এই √kটা আর থাকবে না এখানে, এটা একটু ঠিক করে নেই। তো আমরা যদি আবার সমাধানটা আমি যেভাবে বলছি এভাবে করি তাহলে দেখব যে এখানে √k থাকবে না, 2d θ। তো এখানে আমরা কি লিখতে পারি, সাইন
bx কে dx মাইনাস cos bx কে dx প্লাস 2d থিটা। তো এটা যদি আমরা আগে লিখি sin bx কে dx প্লাস তারপর হচ্ছে cos bx কে dx, তো ইকুয়াল টু, এখানে আমরা কি বলছিলাম শুধু √2 থাকবে, এই অংশটুকু এই সাইডে আসলে শুধু √2 থাকবে। cos bx কে dx, এই যে cos bx কে dx, আবার এখানে দেখব যে cos bx কে dx যদি কমন নেই তাহলে থাকবে f প্লাস g, তো কি কমন নিব cos bx কে of x dx। আবার এখানে খেয়াল করি sin bx কে of dx, আবার sin bx কে of x dx i, তো আমরা i sin bx কে of x dx কমন নিব, তাহলে থাকবে f মাইনাস g, তাহলে প্লাস i f মাইনাস g, কি কমন নিছি i, আর হচ্ছে sin bx কে dx। আমি বোঝানোর সুবিধার জন্য লাস্টের এই লাইনটা আবার তুলে নিলাম এখানে, তারপর থেকে আমরা এখানে শুরু করব। তো এই সমীকরণটির উভয় পাশে যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা পাবো যে সাইনের সহগ সমীকৃত করলে তো এই মাইনাস সি বাই থিটা এটার সাথেও আছে, মাইনাস সি বাই থিটা এটার সাথেও আছে, আবার এখানে প্লাস 2d থিটা এটার সাথেও আছে, প্লাস 2d থিটা এটার সাথেও আছে। তো মাইনাস সি বাই থিটা সাইনের সহগগুলো যদি সমীকৃত করি সাইন bx কে dx, তো এই অংশটুকুর সাথে যে সহগটা আছে এটা হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই থিটা, আর এখানে সাইনের সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে 2d থিটা। সমান সমানের ওপারে যদি আমরা খেয়াল করি তাহলে সাইনের সাথে কে আছে, এই যে সাইনের সহগ হচ্ছে এটা, এবং এই √2টা এটার সাথেও আছে এটার সাথেও আছে, তার মানে সাইনের ক্ষেত্রে √2 i f মাইনাস g। এখন আমরা কজের সহগগুলো সমীকৃত করলে কত পাবো, এটাকে আগে কত দিছিলাম 8 নং সমীকরণ দিছিলাম না 9 নং, আচ্ছা এটাকে 10 নং দিই, তো আমার মনে নাই কত নং সমীকরণ দিছিলাম। এখন আমরা কজের সমীকৃত করলে কজের সমীকরণটা মাইনাস সি বাই থিটা এটার সাথেও আছে, তো আমরা এখানে কি লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস সি বাই থিটা, তো এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস সি ডিভাইডেড বাই থিটা কজের সহগ, আর এখানে কজের সহগ হচ্ছে 2d থিটা প্লাস 2d থিটা ইজ ইকুয়াল টু, আর এখানে কজের সহগ কত এই √2 এটার সাথেও আছে √2 f প্লাস g, √2 f প্লাস g, তো এটাকে আমরা 11 নং সমীকরণ দিব। তো এবার 10 এবং 11 নং সমীকরণ যদি যোগ করি তাহলে কি হবে, এখানে আমি দেখাই দিই, তো মাইনাস সি বাই থিটা প্লাস 2d থিটা হচ্ছে এইটা, যোগ করব হচ্ছে এটার সাথে সি বাই থিটা প্লাস সি বাই থিটা প্লাস 2d থিটা, তার মানে এটা প্লাস এটা, তো এই যে লিখলাম প্লাস এই মানটা। এখন এই মাইনাস সি বাই থিটা এবং প্লাস সি বাই থিটা কাটা গেলে 4d থিটা হবে, 2d থিটা প্লাস 2d থিটা মানে 4d থিটা। এখানে √2 যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে if মাইনাস ig প্লাস f প্লাস g, এই যে f প্লাস g। এখন এই 4 যদি ওই সাইডে যায় ভাগ হয়ে যাবে √2/4, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 × 2, 4টাকে ভেঙে লিখতে পারি 2 × 2, আর একটা 2-র সাথে দুইটা √2 থাকে, তাহলে একটা 2 ভেঙে লিখতে পারি দুইটা √2, তো উপরে একটা √2 এর নিচে একটা √2 কাটা যাবে, থাকবে হচ্ছে 2√2, তো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই 2√2, তো এখানে লিখে ফেলি 1 ডিভাইডেড বাই 2√2। আর এখানে কি থাকবে, আমরা f যদি কমন নেই, এই যে এই দুইটা থেকে f কমন নিলে এখানে থাকবে 1 প্লাস i, 1 প্লাস i। এখন আমরা এখানে g যদি কমন নেই প্লাস g, তাহলে থাকবে 1 মাইনাস i। তো শুধু d এর মানটা কি হবে, থিটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং d ইজ ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 2√2 থিটা, আর f ইন্টু 1 প্লাস i প্লাস g ইন্টু 1 মাইনাস i, তো এটা d, তো d ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2√2 থিটা f 1 প্লাস i প্লাস g 1 মাইনাস i, এই মানটা আমরা সরাসরি এখানে বসায় দিব। d ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2√2 থিটা f 1 প্লাস i প্লাস g 1 মাইনাস i। তো এবার আমরা পার্ট 1 এর মধ্যে d এর একটা মান পাইছিলাম না 8 নং সমীকরণের মধ্যে, এই যে d ইজ ইকুয়াল টু 1/√2 1 প্লাস i প্লাস b ইন্টু 1 মাইনাস i, এই d এবং এই d হচ্ছে সমান, তাহলে আমরা কি লিখতে পারি 8 নং সমীকরণের ডান পক্ষ সমান হচ্ছে,
এটাকে যদি আমরা 12 নং সমীকরণ দিই তাহলে 12 নং সমীকরণের ডান পক্ষ সমান, তা আমরা লিখতে পারি 8 এবং 12 নং হতে পাই। তো 8 নং সমীকরণে কি পাইছিলাম 1/√2 a 1 + i + b 1 - i ইকুয়াল টু হচ্ছে 1/2√2 থিটা f 1 + i + g 1 - i। এবার √2 এই সাইডে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে a × 1 + i + b × 1 - i ইকুয়াল টু, যেহেতু √2 গুণ হবে, √2 এবং এই নিচে √2 কাটা যাবে, তাহলে 1/2 থিটা থাকবে। তো 1/2 থিটা f 1 + i + g 1 - i। তো এটাকে আমরা 13 নং সমীকরণ দিব। এখন আমরা এই যে এই 10 নং এবং 11 নং সমীকরণকে বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা একটা মান পাবো, তো সেই মানটা এখন নির্ণয় করব। তো আমরা সরাসরি আনসারটা এখানে বসাই দিব। তো বিয়োগটা কীভাবে করব, এই যে এখানে আমি লিখছি যে প্রথম যে 10 নং সমীকরণের এই মানটা বাম পক্ষের -c/θ + 2d θ, তারপর হচ্ছে বিয়োগ করব, তার মানে মাইনাস নিয়ে আসছি, এবং এই c/θ যেহেতু এখানে বিয়োগ করব তো ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস মাইনাস হয়ে যাবে। এই যে প্লাস মাইনাস হয়ে গেল, 2d θ = এই যে এই মানটা লিখলাম, মাইনাস হচ্ছে এই মানটা লিখলাম। এখন আমরা এই 2d θ - 2d θ কাটা যাবে, -c/θ -c/θ হচ্ছে 2c/θ। এখানে হবে √2 যদি কমন নেই তাহলে √2 আর if - ig মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তো ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, f - g হবে। এবার এই -2 ওই সাইডে গেলে কি হবে, গুণাকার আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো c/θ = √2 / -2। তো এই মাইনাসটা আমরা যদি ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে, -if মাইনাসে মাইনাসে প্লাস ig, এই মাইনাসে মাইনাসে প্লাস f প্লাস g, মানে এই যে এই সাইড থেকে মাইনাসটা কী করলাম, এটার ভিতরে অ্যাড করে দিলাম। এখন আমরা কি লিখতে পারি, c/θ = √2, এই 2 ভেঙে 2টা √2 লেখা যায়, তাহলে 2টা √2 লিখলে একটা উপরে √2 কাটা যাবে, 1/√2 থাকবে। আর এখানে আমরা f যদি নেই তাহলে 1 - i থাকবে, প্লাস g যদি কমন নেই তাহলে 1 + i থাকবে। তো এবার আমরা c এর মানটা যদি বের করি, c = থিটা, ভাগাকার আছে সেটা গুণ হয়ে যাবে, তো থিটা একের সাথে গুণ হয়ে θ/√2 হবে, আর বাকি মানটা ঠিক থাকবে, 1 - i + g 1 + i। তো এই যে c এর মানটা আমরা সরাসরি এখানে লিখে নিব, হচ্ছে 10 নং এবং 11 নং বিয়োগ করার ফলে আমরা পাইছি c = θ/√2 f 1 - i + g 1 + i। তো এবার এটাকে আমরা 14 নং সমীকরণ দিব। এখন 14 নং সমীকরণ এবং পার্ট 1 এর মধ্যে যে 9 নং সমীকরণটা বের করে রাখছিলাম, এই দুটো হচ্ছে সমান, কারণ এটাও c আর এটাও c এর মান। তাহলে আমরা কি লিখতে পারি, এটার ডান পক্ষ সমান হচ্ছে 9 নং এর ডান পক্ষ। তো আমরা লিখতে পারি 9 নং এবং 14 নং হতে 1/2√2 a 1 - i + b 1 + i ইকুয়াল টু θ/√2 f 1 - i + g 1 + i। তো এবার আমরা এই 1/2√2 এই সাইডে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, যে 2√2 ভাগাকার আছে সাইডে গেলে গুণ হয়ে যাবে। তো a 1 - i + b 1 + i = তো θ/2√2 / নিচে √2 আছে, f 1 - i + g 1 + i। তো এটাকে আমরা কাটাকাটি করলে 2 θ থাকবে, তো 2 θ f 1 - i + g 1 + i। তো এখানে এই মানটা আমরা লিখে নিতে পারি, a 1 - i + b 1 + i। তো এটাকে আমরা
15 নং সমীকরণ দিব। তো এখন আমাদের 13 এবং 15 নং সমীকরণটা প্রয়োজন হবে। তো আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা 13 ও 15 নং সমীকরণটা এখানে লিখে নিলাম। এখন আমরা পরপর 13 এবং 15 নং সমীকরণটা যোগ করব, তারপর বিয়োগ করব। প্রথমে 13 এবং 15 নং সমীকরণটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? এখানে আমরা সরাসরি আনসারটা লিখে নিব যোগ করে, কিন্তু কিভাবে যোগটা করা হলো সেটা আমরা আলাদা একটা পেজের মধ্যে দেখব। তো প্রথমে আমরা এই অংশটুকু লিখে নিব, তারপর প্লাস এই অংশটুকু লিখে নিব। a1 প্লাস i প্লাস b1 মাইনাস i, তারপর হচ্ছে প্লাস এই অংশটুকু a1 মাইনাস i প্লাস b1 প্লাস i, তারপর হচ্ছে এই অংশটুকু লিখব 1/2 থিটা 1/2 থিটা f1 প্লাস i প্লাস g1 মাইনাস i, তারপর হচ্ছে প্লাস এই অংশটুকু প্লাস 2 থিটা f1 মাইনাস i প্লাস g1 প্লাস i। তো এখন আমরা এই এর সাথে এটা গুণ আছে, এর সাথে এটা গুণ আছে, বির সাথে এটা গুণ আছে, বির সাথে এটা গুণ আছে, তো আমরা গুণ করে দিব a প্লাস i a প্লাস b মাইনাস i b প্লাস a মাইনাস i a প্লাস b একের সাথে গুণ করলে b প্লাস i b ইকুয়াল টু, এখানে আমরা কি করতে পারি, i অংশটুকু আলাদা করব এবং যে বাস্তব মানটা সেটা আলাদা করব, অর্থাৎ i হচ্ছে জটিল মান, তো জটিল মানটা আলাদা করে রাখবো এবং বাস্তব মানটা আলাদা করব। তো 1/2 থিটা f একের সাথে গুণ হবে, আবার 1/2 থিটা f i এর সাথে গুণ হবে। তো আমরা আলাদা আলাদা করে লিখি 1/2 থিটা f প্লাস 1/2 থিটা if প্লাস আবার এই 1/2 থিটা জি এই একের সাথে গুণ হবে, 1/2 থিটা জি আই এর সাথে গুণ হবে। তো 1/2 থিটা জি, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 1/2 থিটা আই জি, তারপর প্লাস এই 2 থিটা এফ একের সাথে গুণ হবে 2 থিটা এফ, তারপর 2 থিটা আই এর সাথে গুণ হবে, আবার এফও থাকবে 2 থিটা এফ আই প্লাসে মাইনাসে মাইনাস 2 থিটা এফ আই প্লাস আবার এই 2 থিটা জি একের সাথে গুণ হবে, আবার 2 থিটা জি আই এর সাথে গুণ হবে 2 থিটা জি প্লাস 2 থিটা জি আই। তো এখানে মাইনাস আই এ এবং প্লাস আই এ কাটা এবং প্লাস আই বি মাইনাস আই বি কাটা, এ এ 2a আর বি বি হচ্ছে 2b, তারপর যদি আমরা 2 কমন নেই তাহলে 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখানে এ এবং এ মিলে হয় 2a প্লাস আর বি বি মিলে 2b, তারপর এখান থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে এ প্লাস বি। তো ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি 1/2 থিটা, এখানে কিন্তু আমরা জটিল অংশগুলো আলাদা করে ফেলছি এবং বাস্তব অংশগুলো, যেখানে আই থাকবে না সেটা হচ্ছে বাস্তব অংশ এবং যেখানে আই থাকবে সেটা হচ্ছে জটিল অংশ। তো 1/2 থিটা এফ, এখানে কোনো আই নাই, তার মানে এটা একটা বাস্তব অংশ। আবার 1/2 থিটা জি, এটাও একটা বাস্তব অংশ। তো এটা এবং এটার থেকে কি কমন যায়, 1/2 থিটা কমন যায় না, তো 1/2 থিটা কমন নিলে থাকবে হচ্ছে এফ প্লাস জি। এবার আমরা 2 থিটা যদি কমন নেই, এই যে এটা বাস্তব অংশ না, আবার এখানে 2 থিটা এফ, আবার এখানে 2 থিটা জি, শুধু 2 থিটা কমন নিলে আমরা পাবো হচ্ছে এফ প্লাস জি। তো এখন আমরা i/2 থিটা কমন নিব, তো মাইনাস i/2 থিটা যদি কমন নিই তাহলে কি থাকবে, এই যে এই অংশটুকু i/2 থিটা আছে, এই যে i/2 থিটা, আবার এখানেও i/2 থিটা আছে। তো আমরা যেহেতু মাইনাস i/2 থিটা কমন নিছি, তো এখানে থাকবে জি, তো মাইনাস কমন নেওয়ার কারণে এই অংশটুকু হবে মাইনাস এফ, তো জি মাইনাস এফ। তো এবার আমরা i/2 থিটা কমন নিব, তো প্লাস i/2 থিটা যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে জি মাইনাস এফ। তো এই যে i/2 থিটা, আবার এখানেও আছে i/2 থিটা, তো কমন নিয়েছে i/2 থিটা, তো এখানে থাকবে হচ্ছে জি আর এখানে থাকবে এফ, তো জি মাইনাস এফ। তো এখান থেকে আমরা এফ প্লাস জি কমন নিব, তো এফ প্লাস জি কমন নিলে থাকবে হচ্ছে এখানে 2 থিটা থাকবে আর এখানে 1/2 থিটা থাকবে, 2 থিটা প্লাস 1/2 থিটা। তো এই দুটা থেকে আমরা জি মাইনাস এফ কমন নিব, তো এই যে জি মাইনাস এফ কমন নিলাম, তো থাকবে হচ্ছে i/2 থিটা, তো আইটাকেও আমরা কমন নিয়ে নিব কারণ এখানেও আই আছে এখানেও আই আছে, তো এখানে প্লাস 2 থিটা থাকবে মাইনাস আর এখানে থাকবে 1/2 থিটা, 1/2 থিটা। তো 2 এই সাইডে এসে ভাগ হয়ে যাবে 1/2,
2 থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 থিটা এফ প্লাস জি প্লাস, এখন এই 2টা এখানে এসেও কী হবে, ভাগ হবে, আবার এখানেও ভাগ হবে, আই ডিভাইডেড বাই 2 থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 থিটা জি মাইনাস এফ। তো এই 2টা এটার সাথেও ভাগ হবে, এই 2টা এটার সাথেও ভাগ হবে। তো 2টা যখন এটার সাথে ভাগ হবে তাহলে 2 কাটা যাবে, শুধু থিটা থাকবে, থিটা প্লাস আবার এই 2টা যদি এটার সাথেও ভাগ হয় তাহলে এই 2 মিলে হবে 4, 1 ডিভাইডেড বাই 4 থিটা এফ প্লাস জি প্লাস আবার 2 এটার সাথেও ভাগ হবে, 2 এটার সাথেও ভাগ হবে, তো আইটা থাকবে, তো 2 ভাগ হলে 2 কাটা যাবে, থিটা থাকবে এবং 2 এটার সাথে গুণ হলে হবে 1 ডিভাইডেড বাই 4 থিটা, তো জি মাইনাস এফ ঠিক থাকবে। তো আমরা কার মানটা পেলাম, এখানে এ প্লাস বি এর মানটা পেলাম। এই যে এ প্লাস বি এর মানটা পাইছি না যোগ করে, তো এটা আমরা সরাসরি বসায় দেব এখানে। 13 এবং 15 নং সমীকরণ যোগ করে পাইছি হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 4 থিটা এফ প্লাস জি প্লাস আই থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 4 থিটা জি মাইনাস এফ। তো এতক্ষণ আমরা 13 এবং 15 নং সমীকরণ যোগ করলাম এবং এই মানটা পেলাম। এখন আমরা 13 এবং 15 নং সমীকরণ যদি বিয়োগ করি সেম এইভাবেই আমরা যদি করে যাই তাহলে আমরা মানটা পাবো হচ্ছে একটু প্লাস এবং মাইনাসের মধ্যে পার্থক্য হবে। তো আশা করি এভাবে যদি করি আমরা তাহলে মানটা বের করতে পারবো। তো এটা আর আমি আর দেখাবো না নতুন করে, তো সরাসরি আনসারটা এখানে বসায় দিব। সেমভাবে আমরা এই রুল ফলো করে শুধু প্লাসের জায়গায় এখানে মাইনাস লিখবো, আর মানটা কিন্তু আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি এর মান। হ্যাঁ, যখন আমরা মাইনাস করব তখন পাবো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 4 থিটা এফ মাইনাস জি। এটার সাথে কিন্তু এটা মিল আছে যে থিটা প্লাস 1/4 থিটাই আসবে, শুধুমাত্র যেহেতু আমরা মাইনাস করতেছি এফ প্লাস জি এর জায়গায় এফ মাইনাস জি চলে আসবে। তারপর হচ্ছে প্লাস আই থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 4 থিটা, এটার সাথেও কিন্তু এটা মিল আছে, শুধুমাত্র এখানে কি হবে জি মাইনাস এফের জায়গায় আমরা প্লাস নিয়ে আসতে পারবো, অর্থাৎ এখানে প্লাস করার ফলে এখানে প্লাস আসছে। আর যখন আমরা 13 এবং 15 নং সমীকরণ বিয়োগ করব তখন এই এফ প্লাস জি এর জায়গায় এফ মাইনাস জি আসবে এবং এখানে কি আসবে, মাইনাসের জায়গায় প্লাস চলে আসবে, তাহলে হবে এফ প্লাস জি লিখতে পারবো। জি প্লাস এফ যে কথা, এফ প্লাস জি একই কথা। তো এখান থেকে আমরা এ এবং বি এর মানটা বের করতে পারবো, অর্থাৎ এটাকে যদি আমরা 16 নং সমীকরণ দিই, এটাকে 17 নং সমীকরণ দিই, তো 16 এবং 17 একবার যোগ করব এবং 16 এবং 17 একবার বিয়োগ করব, তখন আমরা এখান থেকে এ এবং বি এর মানটা পাবো। তো আমরা সরাসরি এখানে যোগ করে দেখাই, তারপর আনসারটা সরাসরি এখানে বসায় দেব। তো যখন আমরা এ প্লাস বি অর্থাৎ 16 এবং 17 নং যোগ করব তখন পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তো এই অংশটুকু প্লাস হচ্ছে এই অংশটুকু, থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 4 থিটা এফ প্লাস জি প্লাস আই থিটা মাইনাস 1/4 থিটা জি মাইনাস এফ। তারপর হচ্ছে যোগ এই অংশটুকু, তো থিটা প্লাস 1/4 থিটা এফ মাইনাস জি প্লাস আই থিটা মাইনাস 1/4 থিটা এফ প্লাস জি। তো এখানে মাইনাস বি প্লাস বি কাটা, তো 2a ইজ ইকুয়াল টু হবে থিটা প্লাস 1/4 থিটা, এখানেও থিটা প্লাস 1/4 থিটা যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে থিটা প্লাস 1/4 থিটা, এটা কমন নিলাম। তো এফ প্লাস জি থাকবে, এফ প্লাস জি প্লাস এফ মাইনাস জি থাকবে, এখানে যেহেতু এটা এবং এটা কমন নিলাম থাকবে এফ প্লাস জি প্লাস এফ মাইনাস সি। সেমভাবে এখানে আই থিটা মাইনাস 1/4 থিটা, এটা যদি কমন নেই তাহলে কি থাকবে আই থিটা মাইনাস 1/4 থিটা, তাহলে জি মাইনাস এফ থাকবে, জি মাইনাস এফ প্লাস জি থাকবে, এফ প্লাস জি। তো এবার আমরা খেয়াল করি এখানে 2a ইজ ইকুয়াল টু হবে হচ্ছে থিটা প্লাস 1/4 থিটা, তো মাইনাস জি প্লাস জি কাটা, তো এটা কাটা যাবে না, এফ এবং এফ মিলে হবে 2f প্লাস আবার সেমভাবে আই থিটা মাইনাস 1/4 থিটা, তো মাইনাস এফ প্লাস এফ কাটা, এখানে জি জি মিলে হবে 2g। তো এখানে এই 2টা ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, তো সুতরাং এ ইজ ইকুয়াল টু কী হবে থিটা প্লাস 1/4 থিটা, তো 2 ভাগ হয়ে 2 কাটা যাবে, শুধু এফ থাকবে প্লাস আবার এখানে 2 ভাগ হয়ে 2 কাটা যাবে, তো থাকবে শুধু জি আই থিটা মাইনাস 1/4 থিটা জি। তো এখানে আমরা এর মানটা সরাসরি বসায় দিব, যে এখানে লিখবো যে 16 এবং 17 নং সমীকরণ যোগ করে পাই, তো যোগ করলে এর মানটা পাবো এ ইজ ইকুয়াল টু থিটা প্লাস 1/4 থিটা
এফ প্লাস আই থিটা মাইনাস 1/4 থিটা জি। তো আমরা এটা যেভাবে যোগ করছি একইভাবে যদি আমরা বিয়োগ করি এই নিয়ম ফলো করে, তখন আমরা মানটা পাবো হচ্ছে, আশা করি আপনারা সবাই পারবেন এই বিয়োগটা। তো বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস আই থিটা প্লাস 1/4 থিটা এফ প্লাস থিটা প্লাস 1/4 থিটা জি। তো এটাকে আমরা 18 নং সমীকরণ আর এটাকে 19 নং সমীকরণ দিব এবং 18 এবং 19 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখব। তো 18 এবং 19 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি এ আর বি। তো এখানে আমরা এফ এর সহগগুলা লিখব। তো এই 18 নং সমীকরণে এফ এর সহগ হচ্ছে থিটা প্লাস 1/4 থিটা এবং 19 নং সমীকরণের যে এফটা আছে সেটা সহগ হচ্ছে মাইনাস আই থিটা প্লাস 1/4 থিটা এবং জি এর যে সহগটা আছে সেটা হচ্ছে এই সাইডে আই থিটা মাইনাস 1/4 থিটা এবং এখানে 19 নংয়ের মধ্যে যে সহগটা আছে সেটা হচ্ছে থিটা প্লাস 1/4 থিটা। তো আর সহগের যে মানগুলো জি এবং এফ এগুলো হচ্ছে আমরা এখানে বসাই দেব জি এফ। তো ফার্স্টে আমরা এফ এর মানটা লিখি, কারণ প্রথমে এখানে এফ আছে তারপর জি। তো প্রথমে এফ এর মানটা লিখি তারপর জি এর মানটা লিখি। তো এখন আমরা জানি যে এই যে আপতিত হচ্ছে তরঙ্গটা, সে আপতিত হওয়ার ফলে এই অঞ্চলে প্রথম অঞ্চলে কি করবে, এই নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করার ক্ষেত্রে কিছুটা আপতিত হয়ে এটার ভিতরে প্রবেশ করবে এবং কিছু প্রতিফলিত হবে, কিন্তু দ্বিতীয় অঞ্চল থেকে তৃতীয় অঞ্চলে যাওয়ার সময় কিন্তু কোনো প্রতিফলন ঘটবে না। আমরা জানি যে এ বি সি ডি এবং জি এফ এই যে এই মানগুলো এগুলো হচ্ছে যে আপতিত হচ্ছে প্রতিফলিত হচ্ছে এদের সাথে সম্পর্কিত। তো এখানে এই যে জিটা হচ্ছে দ্বিতীয় অঞ্চল থেকে তৃতীয় অঞ্চলে যে আপতিত হওয়ার পর যে প্রতিফলিত হবে সেটার মান নির্দেশ করে। যেহেতু দ্বিতীয় অঞ্চল থেকে তৃতীয় অঞ্চলে কোনো আপতিত হওয়ার পর কোনো প্রতিফলিত হয় না, সরাসরি কি ট্রান্সমিট হয়ে যায়, তো সেক্ষেত্রে জি এর মানটা হচ্ছে 0। তো এখানে আমরা লিখতে পারবো এখন তৃতীয় অঞ্চলে কোনো প্রতিফলন ঘটে না, তাই জি ইজ ইকুয়াল টু হবে 0 গণ্য করা যাবে। তো এখানে আমরা জি এর মানটা যদি 0 ধরি, তো এগুলো হচ্ছে জি এর মান, তাহলে থাকবে হচ্ছে থিটা প্লাস 1/4 থিটা এফ এবং মাইনাস আই থিটা প্লাস 1/4 থিটা এফ, এই দুইটা মান থাকবে। এটা হচ্ছে এফ এর মান আর এটা হচ্ছে জি এর মান। তো জি তো 0ই হয়ে গেল। তো আমরা পাবো হচ্ছে এ বি ইকুয়াল টু থিটা প্লাস 1/4 থিটা এফটা থাকবে এবং মাইনাস আই থিটা প্লাস 1/4 থিটা এফ থাকবে, অর্থাৎ এটাও এফ এর মান এটাও এফ এর মান। তো জি এর মান এটা, জি এর মান এটা, তো জি এর মান 0 হয়ে গেলে তো থাকবে হচ্ছে এফ এর মানটা, এই দুইটা মান থাকবে। তো এখানে কি নির্দেশ করে, এই যে এ উপরে আছে তার মানে এর মানটা কত, এই যে এই উপরের মানটা এর মান এবং বি, তো এই বি এর মান হচ্ছে এটা। তো সুতরাং এ ইজ ইকুয়াল টু থিটা প্লাস 1/4 থিটা এফ এবং বি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই থিটা প্লাস 1/4 থিটা। তো এখানে প্রথম অঞ্চল থেকে তরঙ্গ আপতিত হওয়ার ফলে কিছু তরঙ্গ প্রতিফলিত হবে এবং কিছু তরঙ্গ ট্রান্সমিটেড হবে বা প্রতিসরিত হবে। তো প্রতিসরণের ফলে আমরা যে মানটা পাই সেটা প্রতিসরণ সহগ, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো টি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে সূত্র এফ বাই এ হোল স্কোয়ার। এখন এই এফ বাই এর মানটা কত, থিটা প্লাস 1/4 থিটা এফ। তো এখানে আমরা মান যদি বসাই এফ ডিভাইডেড বাই থিটা প্লাস 1/4 থিটা এফ স্কোয়ার, তো এফ এফ কাটা যাবে। তো এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস 1/4 থিটা স্কোয়ার। তো এটা হচ্ছে প্রতিসরণ সহগ টি এর মান, অর্থাৎ যে অংশটুকু এটার ভিতর দিয়ে যে তরঙ্গটা চলে যায় সেটার সহগটাই হচ্ছে এই টি ইজ ইকুয়াল টু 1 বাই থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার। তো এটাকে আমরা 20 নং সমীকরণ দিব। এখন আমরা প্রতিফলন সহগটা বের করব, অর্থাৎ যে তরঙ্গটা আপতিত হয় সেই তরঙ্গটা কিছু যে ট্রান্সমিটেড হয়ে যায় সেটা এখানে আমরা সেই সহগটা বের করে নিলাম। এখন কিছু তরঙ্গ যে প্রতিফলিত হয়ে যায় সেটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা, রিফ্লেক্টেড হয়। তো এবং প্রতিফলন সহগ বা প্রতিফলন গুণাঙ্ক আর ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে বি ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার।
তো একটা ব্যাপার খেয়াল করি, এখানে যেহেতু এখানে বি এর মানটা -i থিটা প্লাস 1/4 থিটা এফ, অর্থাৎ একটা জটিল মান আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই বিটাকে লিখতে পারি বি কমপ্লেক্স কনজুগেট আর একটা হচ্ছে বি সাধারণ, এবং সেমভাবে এটাকেও আমরা কমপ্লেক্স কনজুগেট এভাবে লিখতে পারি। তো এখানে আমরা বি স্টার অর্থাৎ বি এর মানটা বসাবো, তারপর উপরে স্টার লিখবো। তো বি এর মান কত? -i থিটা প্লাস 1/4 থিটা এফ। তো এখানে আমরা লিখতে পারি -i থিটা প্লাস 1/4 থিটা, তারপর হচ্ছে এফ স্টার, তারপর স্বাভাবিক বি এর মানটা বসাবো। তো বি এর মান কত? -i থিটা প্লাস 1/4 থিটা এফ। তো নিচে আমরা এর মানটা বসাবো, এর মান হচ্ছে থিটা প্লাস 1/4 থিটা এফ। তো থিটা প্লাস 1/4 থিটা এফ কমপ্লেক্স কনজুগেট, তারপর হচ্ছে আবার এর মানটা বসাবো থিটা প্লাস 1/4 থিটা এফ। তো এবার আমরা একটু খেয়াল করি, যখন আমরা দেখব যে কোনো কমপ্লেক্স কনজুগেট জটিল কোনো ফাংশন থাকে, অর্থাৎ আই মান থাকে, তো আয়ের সাথে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হয়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, এটুকুই পরিবর্তন হয় কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে। আর যদি কোনো বাস্তব মানের উপরে কমপ্লেক্স কনজুগেট থাকে, ধরে নিলাম বাস্তব একটা মান 5, তো উপরে যদি স্টার হয় তাহলে এই 5ই আনসার হবে। যদি মনে করি এখানে 6 বা 7 উপরে স্টার থাকলেও তাহলে 6ই হবে। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে কোনো জটিল মান না থাকলে, স্বাভাবিক কোনো মান থাকলে এর উপরে কমপ্লেক্স কনজুগেট থাকা যে কথা, না থাকা একই কথা, মানে সেম মানটাই হয়। আর জটিল সংখ্যার বা জটিল মানের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এই কমপ্লেক্স কনজুগেট এখান থেকে তুলতে হলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো আই থিটা প্লাস 1/4 থিটা, হ্যাঁ। তো এফ স্টারটা আমরা একসাথে, এই এফ স্টার এবং এফটা একসাথে লিখব। তো এখানে আমরা দেখব যে এখানে যেহেতু কোনো কিছু নাই, তার মানে -i, তো এই মাইনাসটা এটার ভিতরে যদি দিয়ে দেই তাহলে কি হবে? থিটা মাইনাস 1/4 থিটা। আর এই এফ স্টার এবং এফ একসাথে লিখব, এফ স্টার এফ। এখানে খেয়াল করলে দেখব যে এটা একটা বাস্তব মান, কারণ এখানে কোনো আয়ের কোনো কিছু নাই, বংশধর নাই। তো থিটা প্লাস 1/4 থিটা, আবার থিটা প্লাস 1/4 থিটা গুণাকারে আছে, তো এটা স্কোয়ার হয়ে যাবে। তো আমরা জানি যে থিটা প্লাস 1/4 থিটা স্টার যে কথা, শুধু থিটা প্লাস 1/4 থিটা একই কথা, কারণ এটা তো জটিল মান না। তো এখানে আমরা লিখতে পারি থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার, কারণ এই যে দুইটা গুণাকার আছে। আবার এফ স্টার এবং এফটা একসাথে লিখবো, এফ স্টার এফ। তো এই এফ স্টার এফ কাটা যাবে, আর এখানে আই এবং আই গুণ করলে আই স্কোয়ার হয়, আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো এখানে -1টা এর ভিতরে দিয়ে দিলে থিটা প্লাসে মাইনাসে -1/4 থিটা, তো থিটা -1/4 থিটা হয়ে যাবে, কারণ হচ্ছে আই এবং আই মিলে আই স্কোয়ারের মান হচ্ছে কি -1। এই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে এই এখানে মাইনাস চলে আসছে। তো এখানে থিটা -1/4 থিটা, আবার এখানেও থিটা -1/4 থিটা, তো থিটা -1/4 থিটা হোল স্কোয়ার। আর এটা তো কাটা যাবে, তো থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার থাকবে, থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার। তো এখানে আমরা প্রতিফলন সহগ বা প্রতিফলন গুণাঙ্কের যে মানটা সেটা পাইছে, আর ইজ ইকুয়াল টু থিটা -1/4 থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার। তো এটাকে আমরা 21 নং সমীকরণ দিব। এখন 20 এবং 21 নং সমীকরণ যদি যোগ করি তাহলে এর মান পাবো হচ্ছে 1, টি প্লাস আর ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ প্রতিসরণ এবং প্রতিফলন গুণাঙ্কের সমষ্টি 1। তো এটা তো আমাদের প্রমাণ করতে বলছে। এখন এই যে টি প্লাস আর 1 হয়েছে কীভাবে, এটা একটু আমি আলাদা একটা পেজের মধ্যে দেখায় দিই। তো এখানে আমরা দেখি যে টি প্লাস আর ইজ ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার প্লাস, আর হচ্ছে আর এর মানটা লিখবো থিটা -1/4 থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার। তো এটাকে লসাগু করলে কি হবে? থিটা প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার। তো এখানে পাওয়া যাবে হচ্ছে 1 প্লাস, আর এখানে পাওয়া যাবে হচ্ছে এই অংশটুকু। তো এটাকে আমি সরাসরি সূত্রের মধ্যে বসায় দিই। তো a মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা পরের লাইনটার মধ্যেই করি, থিটা -1/4 থিটা হোল স্কোয়ার। তো এখানে 1 প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 1/4 থিটা স্কোয়ার ডিভাইডেড বাই এখানে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
তো এখানে খেয়াল করলে দেখব যে থিটা থিটা কাটা যাবে, তো এখানে -1/2 থাকবে। তো 1 - 1/2, 1 - 1/2 ইজ ইকুয়াল টু কত? 1/2 না, হাফ না? তো এখানে থিটা স্কোয়ার প্লাস হাফ থাকবে, থিটা স্কোয়ার প্লাস হাফ প্লাস, আর এখানে থাকবে 1/4 থিটা হোল স্কোয়ার। তো এই অংশটুকু থাকলো। এখন নিচে খেয়াল করলে দেখবো যে নিচে 2 থাকবে, থিটা থিটা কাটা যাবে, তো 1/2, তো থিটা স্কোয়ার প্লাস 1/2 প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার, 1/4 থিটা হোল স্কোয়ার, এটা থাকলো। উপরে থিটা স্কোয়ার প্লাস 1/2 প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার, নিচে হচ্ছে থিটা স্কোয়ার প্লাস 1/2 প্লাস 1/4 থিটা হোল স্কোয়ার। তো এই দুইটা কাটা গেলে থাকবে হচ্ছে 1। সুতরাং প্রতিফলন সহগ এবং প্রতিসরণ সহগের সমষ্টি 1। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি।